আজকের ভিডিওতে আমরা তাপ পরিবাহিতাঙ্ক সম্বন্ধে আলোচনা করব। এবার তাপ পরিবাহিতাঙ্ক আসলে কি? যেমন আমি তাপ পরিবহনের ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন, বা তোমরা ইঞ্জিন হাউসের যে পরীক্ষাটা পড়েছো সেখান থেকেও বুঝতে পেরেছো যে বিভিন্ন রকম পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন। এবার এটা কেন হয়, বা বিভিন্ন পদার্থের যে তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন সেটাকে আমরা কোন রাশির সাহায্যে প্রকাশ করব, সেটাই কিন্তু হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক যদি সহজ করে বলতে হয় তাহলে কোনো পদার্থের তাপ পরিবহন ক্ষমতা যে ভৌত ধর্মের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে কোনো পদার্থের একটা বিশেষ ধর্ম, সেই ধর্মের জন্য সেই ধর্মের তারতম্যের ভিত্তিতে কোনো পদার্থের মধ্য দিয়ে বেশি পরিমাণ তাপ যাচ্ছে বা বেশি পরিমাণ তাপ পরিবহন করতে পারছে, আবার কোনো পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা কম হচ্ছে। তো সহজ কথায় তাপ পরিবাহিতাঙ্ক কিন্তু পদার্থের একটা বিশেষ ধর্ম, যে ধর্মের উপর ভিত্তি করেই কোনো পদার্থের মধ্যে বেশি বা কম পরিমাণ তাপ যাবে সেটা নির্ধারিত হচ্ছে। এবার তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা বুঝতে হলে আমাদের আগে আরো দুটো ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে জেনে নিতে হবে। তো তাপ পরিবহনের ক্ষেত্রে দুটো বিশেষ ক্ষেত্র আছে, একটা স্থির পূর্ব অবস্থা, একটা তাপ স্থিরাবস্থা বা স্থিতাবস্থা। এরা কি, এদের বুঝতে পারলে তবে আমরা তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটা বুঝতে পারবো। তো তাপীয় স্থিরাবস্থা কি? কোনো পদার্থের মধ্য দিয়ে যখন তাপের পরিবহন হয় তখন পদার্থের বিভিন্ন স্তরে যদি তাপের পরিবহন ও শোষণ একই সঙ্গে চলতে থাকে তাহলে পদার্থের এই তাপীয় অবস্থাকে বলা হয় স্থির পূর্ব অবস্থা। আর তাপীয় স্থিরাবস্থা বা স্থিতাবস্থা বা সাম্যাবস্থা কি? কোনো পদার্থের মধ্য দিয়ে যখন তাপের পরিবহন হয় তখন পদার্থের বিভিন্ন স্তরে যদি তাপের শুধুমাত্র পরিবহন হয়, কোনরূপ শোষণ না ঘটে, ফলে পদার্থের প্রতিটি স্তরের উষ্ণতা একই থাকে, তখন পদার্থের এইরূপ তাপীয় অবস্থাকে স্থিরাবস্থা বা স্থিতাবস্থা বলা হয়। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছ যে স্থির পূর্ব অবস্থার ক্ষেত্রে কি হচ্ছে, কোন পদার্থের বিভিন্ন স্তরে তাপের পরিবহন ও শোষণ এই দুটোই ঘটছে। আর তাপীয় স্থিরাবস্থার ক্ষেত্রে শুধুমাত্র পরিবহন হচ্ছে, কোনরূপ শোষণ হচ্ছে না এবং উষ্ণতা স্থির থাকছে। এবার এটা বুঝতে গেলে একটা উদাহরণের মাধ্যমে আমি সহজ করে বলছি। তো উদাহরণটা ভালো করে শুনো, সেখান থেকে আমরা এই স্থির পূর্ব অবস্থা বা তাপীয় স্থিরাবস্থার কনসেপ্টটা বুঝতে পারবো। ধরে নাও তোমরা কয়েকজন বন্ধু মিলে, ধরে নাও তোমরা 10 জন বন্ধু মিলে রাজস্থানে ঘুরতে গেলে। এবার তোমাদের জল শেষ হয়ে গেল। এবার কোনো একটা জায়গায় তোমাদের জল দেওয়া হবে, কিন্তু তোমাদের বলা হলো যে তোমরা লাইন করে পরপর দাঁড়িয়ে যাও। ফলে তোমরা 10 জন পরপর লাইন করে দাঁড়িয়ে গেলে। এবার তোমাদের একটা বোতলে করে জল দেওয়া হলো, বা ধরে নাও যে একটা পাত্রে তোমাদের দেওয়া হলো, সেই পাত্রে একটু করে জল দেওয়া হচ্ছে। সেই জলটা পিছনের জনকে প্রথম জন পাস করতে করতে থাকবে। অর্থাৎ প্রথম জনকে যখন জল দেওয়া হলো সে জলটা নিয়ে আস্তে আস্তে তার পিছন জনকে বা তার পরের জনকে আস্তে আস্তে পাস করবে। এবার ভাবো যে যেহেতু সবাই খুবই তৃষ্ণার্থ, তো একদম লাইনে প্রথম জন যে আছে সে যখন পাত্রে জলটা পাবে সে কিন্তু নিজে আগে জলটা খাবে। তারপরে তার যখন খাওয়া কমপ্লিট হয়ে যাবে সে তখন সেই পাত্রের জলটাকে তার পরের জনকে দিবে। তার পরের জন একই রকম ভাবে নিজের তৃষ্ণা মিটে গেলে তারপরে যে জলটা পাবে সেটা তার পরের জনকে দিবে। এইভাবে আস্তে আস্তে জলের সাপ্লাই বা জলের পরিবহন হতে থাকবে। তো এখানে জলটাকে ভাবো তাপ, ঠিক আছে? তোমাদের যে জলটা দেওয়া হচ্ছে সেটাকে ভাবো তাপ। এবার তার মানে তোমাদের যখন জল দেওয়া হচ্ছে প্রথম জন কি করছে, জলটা নিজে আগে খাচ্ছে, তার তৃষ্ণা মেটাচ্ছে। তো তেমনি ভাবে কোনো পদার্থ যখন তাপ পায় তখন প্রথম যে স্তরটা বা প্রথম যে ভাগটা তাপ পেল সেটা কিন্তু প্রথমে নিজের তৃষ্ণা মিটায়। কিসের মাধ্যমে? তুমি যেমন জল পান করছো তেমন ভাবে সেই পদার্থটা যখন তাপ পেল, যে অংশটা তাপ পেল সে অংশটা প্রথমে তাপটাকে শোষণ করবে, বাকি তাপটাকে সে পরের অংশে পরিবাহিত করবে। এইভাবে তাপটা আস্তে আস্তে পরিবহন ঘটবে। আশা করি বোঝা গেল। আমি বলতে চাইছি যে যেমন জলটা প্রথম যে পেলো সে জলটা খেয়ে নিল, সে খেয়ে নেওয়া মানে মনে করো যে তাপ শোষণ করার মতো। তো একই রকম ভাবে কোনো পদার্থ যখন তাপ পেল, যে অংশটা প্রথম তাপ পেল সে অংশটা প্রথমে সে তাপটাকে শোষণ করবে, বাকি তাপটা তার হচ্ছে পরের অংশে পরিবাহিত করবে। ঠিক যেমন ভাবে তুমি যদি লাইনের প্রথমে থাকো, তুমি প্রথমে জলটা পান করবে, অর্থাৎ
জলটা ভাবো তাপ, তুমি তাপটা শোষণ করলে, বাকি যে জল সেটাকে তুমি পরের অংশে বা পিছনের জনকে দিলে বা পরের স্তরে পরিবাহিত করলে। তো ঠিক তেমন ভাবে হচ্ছে যখন কোনো পদার্থ তাপ পাবে, যেমন ধরে নাও যে এই পেনটা সেই পদার্থ, এবার পেনটার ধরে নাও আমি যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই অংশটা প্রথম উত্তপ্ত হলো বা প্রথম তাপ পেল। এবার এটাকে যদি আমি অনেকগুলো স্তরে ভাগ করে নিই তাহলে দেখা যাবে যে প্রথম স্তরটা যে তাপ পেল সেটাকে সে শোষণ করবে, বাকি তাপটা পরের স্তরে পাঠাবে। এবার দ্বিতীয় অংশ যে তাপটা পাবে তার বেশিরভাগটা সে প্রথমে শোষণ করবে বা পুরোটা শোষণ করবে, শোষণ করার পর যেটা বাকি থাকবে সেটা পরের স্তরে পাঠাবে। এইভাবে প্রতিটা স্তরে আস্তে আস্তে তাপের পরিবহন হতে হতে ধরে নাও পুরো পেনটার মধ্যে হতে তাপ পরিবহন হবে। এবার স্থির পূর্ব অবস্থা আমি কোন অবস্থাকে বলছি, যে অবস্থায় সবার তাপ শোষণ কমপ্লিট হয়নি, বা উদাহরণ দিয়ে ভাবলে তোমাদের সবার যখন তৃষ্ণা পূরণ হয়নি তখন কি হবে, তখন যে অবস্থাটা চলছে সেটাকে আমি বলছি স্থির পূর্ব অবস্থা। তো স্থির পূর্ব অবস্থায় কি হচ্ছে, কোনো অংশ তাপ শোষণ করছে এবং তারপরে তাপের পরিবহন হচ্ছে, অর্থাৎ শোষণ ও পরিবহন একই সঙ্গে চলছে। এর ফলে বিভিন্ন স্তরের উষ্ণতার পার্থক্য দেখা যাচ্ছে। যে স্তর তাপ শোষণ করছে প্রথমে, সে স্তরের উষ্ণতা প্রথমে বৃদ্ধি পাবে, তারপরের স্তরের উষ্ণতা কম থাকবে। এবার তারপরে যখন দ্বিতীয় স্তর তাপ শোষণ করবে তার উষ্ণতা বৃদ্ধি পাবে, তার পিছনের অংশের উষ্ণতা কম থাকবে। তো তার মানে তাপীয় স্থির পূর্ব অবস্থা অর্থাৎ যে অবস্থায় কোনো পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহনের সময় পদার্থের একটা অংশ তাপ শোষণ করছে এবং বাকি অংশ তাপের পরিবহন করছে, তার ফলে উষ্ণতা পরিবর্তিত হচ্ছে, উষ্ণতা একই থাকছে না। কিন্তু ধরে নাও তোমাদের যখন সবার জল খাওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, তখন প্রথম জন যে জলটা পাবে শেষ জনকে সে একই পরিমাণ জল সরবরাহ করবে, অর্থাৎ কোনরূপ তাপের শোষণ হবে না বা কোনরূপ জল পান হবে না। তেমনি ভাবে তাপ শোষণ করতে করতে প্রত্যেকটা অংশের তাপ শোষণ এক সময় না এক সময় কমপ্লিট হয়ে যাবে। তখন কি হবে, তখন এই প্রান্তে যে পরিমাণ তাপ গ্রহণ করবে তার পুরোটাই কিন্তু একদম বিপরীত অংশে বা বিপরীত প্রান্তে পৌঁছে যাবে, অর্থাৎ এই তাপ পরিবহনের ক্ষেত্রে কোনো অংশে কিন্তু আর তাপের শোষণ হবে না। এবার তাপের যদি শোষণ না হয় তখন কি হবে, তখন কিন্তু উষ্ণতার বৃদ্ধি পাবে না। এই অংশটাকে আমি বলছি স্থির পূর্ব অবস্থা বা তাপীয় স্থির অবস্থা। অর্থাৎ তাপ পরিবহনের ক্ষেত্রে যখন দেখা যাবে যে প্রত্যেকটা অংশ তার প্রয়োজন মতো তাপ শোষণ করে নিয়েছে এবং তার ফলে কি হচ্ছে, উষ্ণতার কোনো রকম বৃদ্ধি হচ্ছে না। প্রথম ধরো এই অংশ যে পরিমাণ তাপ গ্রহণ করলো তার পুরোটাই সে একদম শেষ অংশে পরিবাহিত করছে, সেই অংশটাকে আমি বলছি তাপীয় স্থিরাবস্থা বা তাপীয় সাম্যাবস্থা। আবার বলছি স্থির পূর্ব অবস্থার ক্ষেত্রে কি হবে, ধরো এই অংশটা তাপ পেল, এই অংশটা তাপটাকে কিছুটা তাপ শোষণ করবে, বাকি তাপটাকে দ্বিতীয় অংশে পরিবহন করবে, এভাবে আস্তে 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 চলতে থাকবে। তার ফলে উষ্ণতা কিন্তু একই থাকবে না, উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটবে, এক এক অংশের উষ্ণতা এক এক রকম হবে। কিন্তু যখন এই পুরো অংশের তাপ শোষণ ক্ষমতা কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, তখন এদের প্রত্যেকটা অংশের পেট ভর্তি হয়ে গেছে, তখন প্রথম অংশে যে পরিমাণ তাপ পাবে বা জল পাবে তার পুরোটাই কিন্তু একদম শেষ অংশে অবধি চলে যাবে, অর্থাৎ কোনো অংশ আর তাপ শোষণ করবে না, তার কারণ এদের তাপ শোষণ করার ক্ষমতা সম্পূর্ণ হয়ে গেছে। তার ফলে প্রতিটা অংশের উষ্ণতা একই থাকবে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। এই অবস্থাটাকে আমি বলছি তাপ পরিবহনের ক্ষেত্রে তাপীয় সাম্যাবস্থা বা স্থিরাবস্থা। তার মানে এবারে সংখ্যাটার দিকে দেখো, স্থির পূর্ব অবস্থার ক্ষেত্রে কি হবে, বিভিন্ন স্তরে তাপের পরিবহনও হবে আর শোষণও হবে, দুটো ঘটনা একই সঙ্গে চলতে থাকবে। কিন্তু উষ্ণতার যখন তাপীয় স্থির অবস্থায় চলে আসবে তখন কি হবে, শুধুমাত্র তাপের পরিবহন হবে, কোনরূপ কিন্তু শোষণ হবে না, তার ফলে উষ্ণতা স্থির থাকবে। তো আশা করি এবার বুঝতে পেরেছো। তো এই দুটো অবস্থা কেন পড়লাম, আমরা তাপ পরিবাহিতাঙ্কের যে রাশিমালা নির্ণয় করতে যাচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র তাপীয় স্থিরাবস্থা বা তাপীয় স্থিরাবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ যখন তাপের পরিবহন আমরা ধরে নিব তখন আমরা ধরে নিব যে শুধুমাত্র তাপের পরিবহনই হচ্ছে, কোনরূপ শোষণ হচ্ছে না। কারণ আমরা যদি ধরে নিই যে পরিবহনও হচ্ছে শোষণও হচ্ছে, অর্থাৎ স্থির পূর্ব অবস্থা যদি আমরা ধরে নিই তখন কিন্তু আমরা দেখব যে বিভিন্ন অংশের উষ্ণতা বিভিন্ন রকম হচ্ছে। তো তার ফলে আমাদের কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহনের হার বা কিরকম তাপ পরিবাহিত হচ্ছে সেটা ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়বে। সেই জন্য আমরা যে তাপ পরিবহনের পরিবাহিতাঙ্কের রাশিমালাটা প্রতিষ্ঠা করব এখন, সেটা শুধুমাত্র তাপীয় স্থিরাবস্থা বা তাপীয় স্থিতাবস্থা এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এটা ধরে নিয়ে আমরা রাশিমালাটা প্রতিষ্ঠা করব। এবার এখান থেকে
এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে তাপ পরিবহনের কোন অবস্থায় উত্তপ্ত করলেও পদার্থের মধ্য দিয়ে কোনরূপ তাপের শোষণ হবে না, বা তাপ পরিবহনের কোন অবস্থায় কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে শুধুমাত্র তাপের পরিবহন হবে উষ্ণতা বৃদ্ধি করলেও। সে উত্তরটা হবে তাপীয় স্থিতাবস্থায়। কারণ তাপীয় স্থিতাবস্থায় পৌঁছানো মানে কোনো পদার্থের যে বিভিন্ন অংশ আছে প্রতিটা অংশের তাপ শোষণ করার ক্ষমতা পূর্ণ হয়ে গেছে। সেই জন্য যদি তাপীয় স্থিতাবস্থায় পৌঁছে যায় তারপরে যদি উষ্ণতা বৃদ্ধিও করা হয় তাহলেও কিন্তু কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের কোনোরূপ শোষণ হবে না, শুধুমাত্র তাপের পরিবহন হবে। তো আমরা এটা ধরে নিয়েই প্রমাণটাকে এগোবো। এবার এই প্রমাণটা বোঝানোর জন্য আমরা যে কোনো রকম পদার্থ কনসিডার করতে পারতাম, কিন্তু যদি আমরা একটা আয়তাকার পাত বা এরকম একটা ঘনকাকার অংশ কল্পনা করি, ঘনকাকার পদার্থ কল্পনা করি, তাহলে আমাদের এই ব্যাখ্যাটা করা অনেকটা সহজ হয়ে যায় বা বোঝানোটা অনেকটা সহজ হয়ে যায়। সেই জন্য সাধারণভাবে আমরা কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কে যখন রাশিমালা নির্ণয় করব তখন আমরা এরকম একটা ধাতব পাত বা আয়তাকার একটা পাত ধরে নেব। তো এবার এই আয়তাকার পাতের ধরো এইটা একটা দিক আর এইটা একটা দিক, এই দুটো বিপরীত দিক, অর্থাৎ ধরে নিলাম এই দিকটা উত্তপ্ত, এই দিকটা উত্তপ্ত করা হয়েছে বা এই দিক থেকে তাপটা দেওয়া হচ্ছে, আর তার একদম বিপরীত দিক সেই দিক পর্যন্ত তাপটা পরিবাহিত হবে, এরকম ধরে নাও। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই অংশ আর এই অংশ অর্থাৎ সামনের এবং ব্যাক সাইডের ক্ষেত্রফলটা সমান। যদি সামনের অংশের ক্ষেত্রফল বা উত্তপ্ত অংশের ক্ষেত্রফল এ হয় তাহলে যে অংশে তাপটা পরিবাহিত হচ্ছে একদম যে ব্যাক সাইড তারও ক্ষেত্রফলটা এ সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এটা আমরা ধরে নিয়েছি আমাদের রাশিমালা প্রতিষ্ঠার সুবিধার্থে। আচ্ছা, এবার যে ফ্রন্ট সাইড সেটাকে আমি এক্স পৃষ্ঠ নাম দিয়েছি, তাহলে এক্স পৃষ্ঠে যদি ক্ষেত্রফল এ হয় তাহলে ব্যাক সাইড অর্থাৎ ওয়াই পৃষ্ঠ এর ক্ষেত্রফল এ হবে। ধরলাম এ পৃষ্ঠ বেশি উত্তপ্ত, এর উষ্ণতা θ1, এবং বি পৃষ্ঠে ওয়াই পৃষ্ঠে তাপটা যাচ্ছে, এর উষ্ণতা কম। সেই জন্য সর্বদাই কি হচ্ছে θ1 গ্রেটার দেন θ2, অর্থাৎ এক্স পৃষ্ঠ হচ্ছে উত্তপ্ত পৃষ্ঠ, এখান থেকে তাপটা লম্বভাবে ওয়াই পৃষ্ঠের দিকে পরিবাহিত হচ্ছে। এটা আমি দেখিয়েছি যে তাপটা পরিবাহিত হচ্ছে। আর তাপ পরিবহন কিন্তু যখন কঠিন পদার্থের মধ্যে যে তাপের পরিবহন ঘটে তখন সেই তাপটা কিন্তু ওই পাত্রের সঙ্গে বা ওই অংশের সঙ্গে বা তলের সঙ্গে লম্বভাবে পরিবাহিত হয়। এবার এইটা কি, এটা হচ্ছে দুটো বিপরীত দেওয়াল বা দুটো বিপরীত প্রান্তের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স, যেটাকে আমি বেদ বলতে পারি। এবার এটা বুঝতে অসুবিধা হলে এটা ধরে নাও যে হচ্ছে এটা একটা কঠিন পদার্থ, যেমন আমি এখানে ধরেছি যে দিকটা বন্ধ হচ্ছে অর্থাৎ এই দিকটা উত্তপ্ত, আর তাপটা উত্তপ্ত অংশ থেকে বা উষ্ণতর অংশ থেকে পিছনের বা ব্যাক সাইডের শীতলতর অংশের দিকে লম্বভাবে পরিবাহিত হচ্ছে। তো যদি এই অংশের ক্ষেত্রফল এ হয়, এই অংশের যা ক্ষেত্রফল যা হবে পিছনের অংশেরও ক্ষেত্রফল কিন্তু তাই হবে, সেম হবে। ঠিক আছে, এবার এই অংশটা উত্তপ্ত, এর উষ্ণতা θ1 আর এই অংশের উষ্ণতা θ2, তাই উষ্ণতর অংশ থেকে অর্থাৎ θ1 থেকে θ2 দিকে তাপটা বা কিউ পরিবাহিত হচ্ছে। আর এইটা যেটা আমি এখানে ডি দিয়ে দেখিয়েছি, এই ডিটা হচ্ছে এই দূরত্ব, দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমি ডি বলে ধরে নিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এবার এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কোনো কঠিন পদার্থ, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই অংশ আর এই অংশ অর্থাৎ সামনের এবং ব্যাক সাইডের ক্ষেত্রফলটা সমান। যদি সামনের অংশের ক্ষেত্রফল বা উত্তপ্ত অংশের ক্ষেত্রফল এ হয় তাহলে যে অংশে তাপটা পরিবাহিত হচ্ছে একদম যে ব্যাক সাইড তারও ক্ষেত্রফলটা এ সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এটা আমরা ধরে নিয়েছি আমাদের রাশিমালা প্রতিষ্ঠার সুবিধার্থে। আচ্ছা, এবার যে ফ্রন্ট সাইড সেটাকে আমি এক্স পৃষ্ঠ নাম দিয়েছি, তাহলে এক্স পৃষ্ঠে যদি ক্ষেত্রফল এ হয় তাহলে ব্যাক সাইড অর্থাৎ ওয়াই পৃষ্ঠ এর ক্ষেত্রফল এ হবে। ধরলাম এ পৃষ্ঠ বেশি উত্তপ্ত, এর উষ্ণতা θ1, এবং বি পৃষ্ঠে ওয়াই পৃষ্ঠে তাপটা যাচ্ছে, এর উষ্ণতা কম। সেই জন্য সর্বদাই কি হচ্ছে θ1 গ্রেটার দেন θ2, অর্থাৎ এক্স পৃষ্ঠ হচ্ছে উত্তপ্ত পৃষ্ঠ, এখান থেকে তাপটা লম্বভাবে ওয়াই পৃষ্ঠের দিকে পরিবাহিত হচ্ছে। এটা আমি দেখিয়েছি যে তাপটা পরিবাহিত হচ্ছে। আর তাপ পরিবহন কিন্তু যখন কঠিন পদার্থের মধ্যে যে তাপের পরিবহন ঘটে তখন সেই তাপটা কিন্তু ওই পাত্রের সঙ্গে বা ওই অংশের সঙ্গে বা তলের সঙ্গে লম্বভাবে পরিবাহিত হয়। এবার এইটা কি, এটা হচ্ছে দুটো বিপরীত দেওয়াল বা দুটো বিপরীত প্রান্তের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স, যেটাকে আমি বেদ বলতে পারি। এবার এটা বুঝতে অসুবিধা হলে এটা ধরে নাও যে হচ্ছে এটা একটা
কঠিন পদার্থ, যেমন আমি এখানে ধরেছি, যে দিকটা বন্ধ হচ্ছে অর্থাৎ এই দিকটা উত্তপ্ত আর তাপটা উত্তপ্ত অংশ থেকে বা উষ্ণতর অংশ থেকে পিছনের বা ব্যাক সাইডের শীতলতর অংশের দিকে লম্বভাবে পরিবাহিত হচ্ছে। তো যদি এই অংশের ক্ষেত্রফল এ হয়, এই অংশের যা ক্ষেত্রফল যা হবে, পিছনের অংশেরও ক্ষেত্রফল কিন্তু তাই হবে, সেম হবে। ঠিক আছে, এবার এই অংশটা উত্তপ্ত, এর উষ্ণতা θ1 আর এই অংশের উষ্ণতা θ2। তাই উষ্ণতর অংশ থেকে অর্থাৎ θ1 থেকে θ2 দিকে তাপটা বা কিউ পরিবাহিত হচ্ছে। আর এইটা যেটা আমি এখানে ডি দিয়ে দেখিয়েছি, এই ডিটা হচ্ছে এই দূরত্ব, দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমি ডি বলে ধরে নিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এবার এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে যে তাপের পরিবহন হবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? যদি পরিবাহিত তাপ অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? 1 নম্বর বলতে পারি ক্ষেত্রফলের উপর। যদি ক্ষেত্রফল বেশি হয়, এ অর্থাৎ এরিয়া মানে ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে কি হবে? বেশি পরিমাণ তাপ পরিবাহিত হতে পারবে। যেমন আবার এটা ভাবো, যদি এটার ক্ষেত্রফল বেশি বড় হতো তাহলে বেশি পরিমাণ তাপ শোষণ করত এবং বেশি পরিমাণ তাপ অপর অংশে পরিবাহিত হতো। এটা গেল 1 নম্বর। এবার তার মানে ক্ষেত্রফলের সঙ্গে কিরকম হবে? সমানুপাতিক। ক্ষেত্রফল যত বাড়বে তত পরিবাহিত তাপের পরিমাণ বাড়বে, সেটা আমি লিখলাম কিউ প্রপোর্শনাল এ। এবার 2 নম্বর কোন বিষয়ের উপর নির্ভর করবে? দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য কত? θ1 মাইনাস θ2, কারণ θ1 বেশি আর θ2 আমরা কম ধরেছি। যদি তুমি θ1 কে কম ধরো, θ2 কে বেশি ধরো, তার মানে হচ্ছে θ2 যে অংশে আছে সেটা বেশি উত্তপ্ত, তখন θ2 মাইনাস θ1 লিখতে পারো। তো এটা আমরা সহজ করে বলবো দুটো বিপরীত পৃষ্ঠের যে উষ্ণতার পার্থক্য তার উপর নির্ভর করে। এবার তারপর কিভাবে নির্ভর করে? পরিবাহিত তাপ যদি কিউ হয় তাহলে কিভাবে নির্ভর করে তার উপর? তার সঙ্গে কিন্তু সমানুপাতিক। এটা একটা বুঝতে হবে। ধরে নাও উত্তপ্ত পৃষ্ঠের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস আর শীতল পৃষ্ঠের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতার পার্থক্য কত? 100। তাহলে কিন্তু বেশি তাপ প্রবাহিত হবে। কিন্তু যদি ধরে নিই যে উত্তপ্ত পৃষ্ঠের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস কিন্তু শীতল পৃষ্ঠের উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতার পার্থক্য কত হচ্ছে? 20 ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু উষ্ণতার পার্থক্য কম, তখন দেখা যাবে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে কম পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে। তাই দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যত বাড়বে তত কিন্তু কি হবে? তাপটা দ্রুত হারে বা ভালোভাবে অপর পৃষ্ঠে পরিবাহিত হবে। সেই জন্য পরিবাহিত তাপ কিউ দুই বিপরীত পৃষ্ঠের যে উষ্ণতার পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক। এবার 3 নম্বর বিষয় কি হবে? 3 নম্বর বিষয় হচ্ছে সময়। যত বেশি সময় ধরে তাপ এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে পরিবাহিত হবে তত বেশি তাপ পরিবহন হবে। ধরে নাও এটা একটা পদার্থ, এর মধ্যে যদি আমি প্রথমে 5 সেকেন্ড তাপ দিই, 5 সেকেন্ড যদি আমি তাপ পরিবাহিত হয় তাহলে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে, যদি এর মধ্যে আমি 1 মিনিট ধরে তাপ পাঠাই তাহলে বেশি পরিমাণ তাপ প্রবাহিত হবে বা পরিবাহিত হবে। সেই জন্য উষ্ণতার সঙ্গে সময়ের সঙ্গে সমানুপাতিক। আর লাস্ট হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। পরিবাহিত তাপটা মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটাকে যদি আমি কঠিন পদার্থ ধরে নিই, এটা দূরত্ব, এই দূরত্ব বা বেধ যত কম হবে তত কি হবে? বেশি পরিমাণ তাপ পরিবাহিত হবে, কারণ তাকে বেশি দূরত্ব কম দূরত্ব কভার করতে হবে। এই যে ডিটা আমি ধরেছি দূরত্বটা, এই দূরত্ব যদি কম হয় অর্থাৎ পদার্থটা যদি আরো একটু পাতলা হতো, এই দূরত্ব যদি কমে যায় তাহলে কি হবে? বেশি পরিমাণ তাপ পরিবাহিত হবে। সেই জন্য আমি ধরেছি যে পরিবাহিত তাপ কি হচ্ছে? পৃষ্ঠ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এবার অবশ্যই এখানে যখন আমি এর সঙ্গে সমানুপাতিক বলছি বাকি রাশিগুলো কিন্তু স্থির থাকবে। যখন আমি উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক বলছি বাকি রাশিগুলো কিন্তু স্থির থাকবে, কিন্তু দেবে। যখন টি এর সঙ্গে সমানুপাতিক বাকি 3টা রাশি অপরিবর্তিত থাকবে। যখন ডি এর সঙ্গে ব্যস্তানুপাতিক বলছি এ θ1 মাইনাস θ2 আর 3 আর টি, এই 3টা রাশি কিন্তু অপরিবর্তিত থাকবে, নাহলে কিন্তু আমাদের জিনিসটা ধরা ভুল হয়ে যাবে। তার মানে আমরা দেখলাম যে কোনো কঠিন পদার্থের তাপীয় সাম্যাবস্থায় ওই কঠিন পদার্থের উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটা মূলত 4টা বিষয়ের উপর নির্ভর করে। ওই কঠিনের ক্ষেত্রফল, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, θ1 মাইনাস θ2, সময় এবং বেধ। আর কিভাবে নির্ভর করে সেটা আমরা দেখেছি যে ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক যখন বাকি 3টে রাশি অপরিবর্তিত থাকে, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক যখন অন্য 3টা রাশি অপরিবর্তিত থাকে,
সময়ের সঙ্গে সমানুপাতিক যখন বাকি তিনটে রাশি অপরিবর্তিত থাকবে, এবং বেধের সঙ্গে সমানুপাতিক যখন 1 2 3 অর্থাৎ টি এ এবং থিটা মাইনাস থিটা 2 এই তিনটা অপরিবর্তিত থাকবে। তো কার সঙ্গে সমানুপাতিক এগুলো দিয়েও কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে। এটা আমরা কি পড়ছি যে পরিবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে। এবার যদি এই চারটে যে ইকুয়েশন পেয়েছি আমরা 1 2 3 4 এদের যদি আমরা একত্রে করি তাহলে কি হবে, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী তোমরা জানো যেহেতু কিউটা এই চারটে রাশির সঙ্গে সমানুপাতিক, তার মানে এদের গুণফলের সঙ্গেও সমানুপাতিক হবে। তাই আমরা কি লিখতে পারি, কিউ সমানুপাতিক a ইন্টু থিটা মাইনাস থিটা 2 ইন্টু টি ইন্টু 1/t। এটা হবে যৌগিক ভেদের নিয়মে যখন ক্ষেত্রফল, উষ্ণতার পার্থক্য, সময় এবং বেদ সকলেই পরিবর্তিত হয়। এটা তোকে বুঝে দিচ্ছি। এবার যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এই সমানুপাতিকের বদলে কি নিতে হবে, আমাদের একটা ধ্রুবক নিতে হবে। এই ধ্রুবকটা আমরা কি নিই, কে। এই কেটাই কিন্তু কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এটা হচ্ছে আমাদের রাশিমালাটা। এই কেটাই কিন্তু কোনো কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। এবার খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে কে এর মান কার উপর নির্ভর করে, এদের উপর কিন্তু নির্ভর করে না, কারণ এটা তো পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ ক্ষেত্রফল, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, সময় বা বেদ এর উপর কিন্তু নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে, শুধুমাত্র কে এর মান শুধুমাত্র পদার্থের উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ এক এক রকম পদার্থের জন্য এক এক রকম হবে। কে এর মান শুধু এবং শুধুমাত্র পদার্থের উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ উপাদান যদি কাঠ হয় তার জন্য একরকম হবে, যদি পিতল হয় তার জন্য একরকম হবে, যদি লোহা হয় তার জন্য একরকম হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। কে এর মান কিন্তু চেঞ্জ হবে। আবার বলছি, কে এর মান অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের মান চেঞ্জ হবে যদি ক্ষেত্রফল, উষ্ণতার পার্থক্য, সময়, বেদ বা দূরত্ব এগুলো চেঞ্জ হয়, কিন্তু কে এর মান কিন্তু এর উপর নির্ভর করে না। এই কনসেপ্টের উপর বেস করে 2017-তে একটা প্রশ্ন এসেছিল, আমি তোমাদের সঙ্গে পরে ওটা ছবিতে পাঠিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে তোমার যেহেতু অপশনে দিয়ে দিবে যে কে এর মান উষ্ণতার উপর নির্ভর করে, বেদের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু না, কে এর মান কিন্তু শুধুমাত্র পদার্থের উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ কাঠ, পিতল, তামা ইত্যাদি বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন হবে, কিন্তু ক্ষেত্রফল, উষ্ণতার পার্থক্য, সময় বা বেদ এদের উপর কিন্তু নির্ভর করে। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার প্রশ্ন হচ্ছে যে যারা সুপরিবাহী পদার্থ বা আদর্শ সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কে বা তাপ পরিবাহিতাঙ্কের মান কত হতে পারে। তো দেখো, কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবহন ক্ষমতা ম্যাক্সিমাম কত হতে পারে, ইনফিনিটি বা অসীম। সেই জন্য আমি এখানে দেখো লিখেছি আদর্শ পরিবাহের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম। এবার যেটা আদর্শ কুপরিবাহী বা আদর্শ অন্তরক একই জিনিস, তার ক্ষেত্রে কে এর মান কত হবে। তো আদর্শ কুপরিবাহী বা আদর্শ অন্তরক বলতে কি বোঝায়, আদর্শ কুপরিবাহী বা আদর্শ অন্তরকের অর্থ হলো যার মধ্য দিয়ে তাপের পরিবহন একদমই হবে না। তো যদি আমরা এই সমীকরণে কে ইকুয়াল টু 1 0 বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পেয়ে যাবো কিউ ইকুয়াল টু 0। কিউ ইকুয়াল টু 0 কথার অর্থই হলো যে কঠিন পদার্থের মধ্য দিয়ে কোনো তাপ পরিবাহিত হবে না। তো যেহেতু আদর্শ অন্তরক বা আদর্শ কুপরিবাহী মানেই হচ্ছে যে পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন হয় না বা কিউ ইকুয়াল টু 0, সেই জন্য কে এর মান কত হতে হবে, 0 হতে হবে। সেটা আমি লিখেছি আদর্শ কুপরিবাহীর ক্ষেত্রে বা আদর্শ অন্তরকের ক্ষেত্রে কে এর মান 0, আর আদর্শ সুপরিবাহীর ক্ষেত্রে কে এর মান কত হতে পারে, ম্যাক্সিমাম, ইনফিনিটি বা অসীম। সেই জন্য আদর্শ পরিবাহের ক্ষেত্রে কে এর মান অসীম। এদেরও কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে খুবই দেয়। এবার আমরা কি করতে যাচ্ছি, কে এর সংখ্যা নির্ণয় করতে যাচ্ছি। তো কে এর সংখ্যার জন্য আমরা কি করব বা সংখ্যাটা কিভাবে আসবে, সংখ্যাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাধ্যমিক এসেছে। এবার সংখ্যাটা জন্য তোমাকে কি কি মনে রাখতে হবে, দেখো d ইকুয়াল টু 1 যদি a ইকুয়াল টু 1 করি, যদি t ইকুয়াল টু 1 করি, আর থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল টু 1 করি, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা q ইকুয়াল টু k পেয়ে যাব। অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক আসলে কি, যেটা আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে তাপ পরিবহনের ক্ষমতা। তার মানে তাপ পরিবাহিতাঙ্ক কিসের সঙ্গে সমান হবে, তাপ পরিবহনের সঙ্গে সমান হবে। কখন, যখন দৈর্ঘ্যটা বা বেধটা একই, একক, ক্ষেত্রফলটা একক, সময়টা একক এবং উষ্ণতার পার্থক্য একক। তো সেই জন্য সংজ্ঞাতে কিন্তু তোমাকে এই প্রত্যেকটা জিনিসই উল্লেখ করতে হবে। তো সেই জন্য সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করবে না, কারণ একটা যদি তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো সংজ্ঞাটা ভুল হয়ে যাবে। সেই জন্য আমি কোন কোন বিষয়কে একক ধরছি সেটা মনে রাখবো, তাহলে সংজ্ঞাটা তোমাদের মনে থাকবে। দেখো, হ্যাঁ, আর সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই তাপীয় সাম্যাবস্থাটা কিন্তু উল্লেখ করতেই হবে।
কারণ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে রাশিমালা এই পুরো জিনিসটা কিন্তু শুধুমাত্র তাপীয় সাম্যাবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো কোনো টেক্সট বই কিন্তু তাপীয় সাম্যাবস্থার কথাটা উল্লেখ করেনি, সেগুলো এখান থেকে কিন্তু পড়বে না। তাপীয় সাম্যাবস্থা অবশ্যই তোমাকে লিখতে হবে, এর জন্য খেয়াল রাখে। এবার সংজ্ঞাটা আমরা এরকম লিখতে পারি, তাপীয় সাম্যাবস্থায় কোনো পদার্থের একক দৈর্ঘ্য, তো আমরা ডি মানে বেদ বা দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য ধরেছি, ও একক ক্ষেত্রফল বিশিষ্ট। একক ক্ষেত্রফল মানেই হচ্ছে ইকুয়াল টু 1, এরিয়া 1। একটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে, উষ্ণতার পার্থক্য একক অর্থাৎ θ1 - θ2 ইকুয়াল টু 1 বা একক। ওই পাতের উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে লম্বভাবে প্রতি সেকেন্ডে বা প্রতি 1 সেকেন্ডে, সেজন্য টিটা 1, সময়টা 1, যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে এই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। সেজন্য তোমাকে এই সংজ্ঞার ক্ষেত্রে যে 4টে বিষয় একক ধরেছি, দৈর্ঘ্য বা বেদ একক, ক্ষেত্রফল একক, সময় বা সেকেন্ডটা একক এবং উষ্ণতার পার্থক্য একক। এই 4টা কিন্তু তোমাকে উল্লেখ করতেই হবে। যদি এর মধ্যে কোনো একটা তোমার মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে সংজ্ঞাতে 0 দিতে পারে। তো সেই জন্য খুবই সাবধান, মুখস্থ না করে যেভাবে আসছে, কোনটা কোনটা একক ধরলে আসছে সেটা তুমি মনে রাখো, তাহলে তোমার সংজ্ঞাটা একদমই মুখস্থ করতে হবে না। আর এখানে যে বুঝে পড়েছে আর যে মুখস্থ করে পড়েছে তার সঙ্গে পার্থক্য হয়ে যাবে। যে বুঝে পড়েছে তার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা একদমই প্রায় থাকবে না, কিন্তু যে মুখস্থ করে পড়েছে তার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা জিনিস মিস করে যাওয়ার জন্য পুরো সংজ্ঞাটা একদম 0 পেয়ে গেল। এবারে আমরা কি করব, কে এর একক নির্ণয় করব। প্রথমে একক, তারপরে মাত্রা। তো কে এর একক কি হবে, এই সমীকরণ থেকে যেটা পাচ্ছি, কে সমান সমান কি হবে, কে সমান সমান পুরোপুরি গুণ করি তাহলে কি হবে, কিউ ইন্টু ডি বাই কি হবে, এ ইন্টু θ1 - θ2 ইন্টু টি। এটা দাঁড়ালো। এবার কে এর একক কি হবে, এই প্রত্যেকটার একক। কিউ কি, কিউ এখানে হচ্ছে তাপ, তো তাপের একক কি, তাপের একক হচ্ছে, যদি আমরা প্রথমে সিজিএস এ করি, তাপের একক সিজিএস এ কি, ক্যালোরি, লিখলাম ক্যালোরি। ডি, ডি এখানে কি ছিল, দৈর্ঘ্য বা বেদ, তো দৈর্ঘ্য বা বেদের একক কি, সেন্টিমিটার, সিজিএস এ সেন্টিমিটার লিখলাম। এ অর্থাৎ এরিয়া বা ক্ষেত্রফলের একক কি সিজিএস এ, তোমরা জানো বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কয়ার লিখলাম, ইন্টু θ1 - θ2, এটা কি নির্দেশ করছে, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, অর্থাৎ θ1 - θ2 এটা একটা উষ্ণতা নির্দেশ করছে। তো সিজিএস এর উষ্ণতার একক কি আমরা জানি, ডিগ্রি সেলসিয়াস। আর টিটা কি, সময়, সময়ের একক কি, যে কোনো একক এস। তাহলে এখানে কি হবে, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে। এবার এটা উপরে উঠলে কি হবে, ক্যালোরি, সেন্টিমিটার উপরে উঠলে কি হবে, সেন্টিমিটার ইনভার্স। ডিগ্রি সেলসিয়াস উপরে উঠলে কি হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। সেকেন্ড উপরে উঠলে কি হবে, সেকেন্ড ইনভার্স। এটা কিন্তু সিজিএস এ তাপ পরিবাহিতাঙ্কের একক, এটা কিন্তু খুবই দেয়। এটা সিজিএস এ গেল। এবার এসআই তে কি হবে, এসআই তে কি হবে, ক্যালোরির জায়গায় কি চলে আসবে, তাপের একক জুল চলে আসবে। সেন্টিমিটারের জায়গায় কি চলে আসবে, মিটার, ইনভার্স হয়ে গেল। আচ্ছা, ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কি আসবে, যেটা আমরা আগে অনেকবার পড়েছি যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির সমান। সেই জন্য ডিগ্রি সেলসিয়াসের জায়গায় আমরা কি বসাতে পারি, এসআই তে কেলভিন ইনভার্স। আর সেকেন্ড যে কোনো একক একই হবে। এবার এখানে দেখো জুল ইন্টু সেকেন্ড, আমরা ক্লাস 9 এ পড়েছি যে ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াট মানে হচ্ছে কার্যবাহী সময় বা শক্তিবাহী সময়। তো জুল পার সেকেন্ড এটা কি হয়ে যাবে, এটাকে যদি আবার এভাবে গুছিয়ে লিখি, জুল মিটার ইনভার্স কে ইনভার্স। এবার জে ইন্টু এস টু দি পাওয়ার -1, এটা মানে কি, এটা মানে হচ্ছে জুল পার সেকেন্ড। তো জুল পার সেকেন্ড আমরা কি জানি, ওয়াট। সেই জন্য এসআই তে তাপ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে, এটা মনে রাখলে তোমাদের হবে ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স। এটা মনে রাখা অনেক সহজ, কিন্তু তোমাকে কিন্তু এমসিকিউ তে এটাও দিয়ে দিতে পারে, সেই জন্য এটাও মনে রাখবে। আর কি করে হচ্ছে আশা করি বুঝতে পেরেছো। ওই জন্য তোমরা পড়ো, যদি মনে থাকে ভালো, না হলে কিন্তু তোমরা যেন পরীক্ষাতে এইভাবে সহজে বের করে আসতে পারো মানটা বা এককটা, এটা কিন্তু খেয়াল রাখবে। আর এটা কিন্তু 2019 নিটেও এসেছিল যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি, তো এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো, ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স। এবার কে এর আমরা মাত্রীয় সংকেত নির্ণয় করব। তো তার আগে আরেকটা তথ্য, যে উষ্ণতা বাড়ালে কঠিন ও তরলের তাপ পরিবাহিতা বৃদ্ধি কমে যায়, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বৃদ্ধি পায়। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, এটাও নোট করে রাখবে। এবার কেন এমন হচ্ছে তার জন্য আমাদের আর একটু হায়ার স্টাডিজ দরকার, তো এখন আমি বলছি না, শুধু আমি এটুকুটা বলছি যে আমরা তাপ পরিবাহিতাঙ্ক কিন্তু জানি যে শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে, কিন্তু সংজ্ঞাতে দেখো কোথাও কিন্তু কঠিন পদার্থ উল্লেখ করা নেই।
তার কারণ হচ্ছে সাধারণভাবে তাপ পরিবাহিতাঙ্ক বা পরিবহন বা তাপ পরিবাহিতা কঠিন পদার্থের ক্ষেত্রে হলেও তরল বা গ্যাসের ক্ষেত্রেও কিন্তু খানিকটা হলেও প্রযোজ্য। সেই জন্য আমরা সংজ্ঞাতে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাতে উল্লেখ করার সময় আমরা কোনো কিন্তু কঠিন পদার্থ উল্লেখ করিনি। এবার একটা জিনিস মনে রাখবে যে সাধারণভাবে ঘনত্ব যত বাড়বে বা কাঠিন্য যত বাড়বে তত কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক বাড়বে। এই জন্য হীরের তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি। তার কারণ হিরে অধাতু হলেও হিরে যেহেতু কাঠিন্য অনেক বেশি, সেই জন্য হীরের তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি। তো তোমাদের বইয়ে দেখবে তাপ পরিবাহিতাঙ্কের একটা লিস্ট দেওয়া আছে, যে কোনো টেক্সট বই দেওয়া আছে। তো তোমাদের মানটা পড়ার দরকার নেই, কিন্তু অর্ডারটা মনে রাখবে যে কার বেশি কার কম এরকম। আর হীরের তাপ পরিবাহিতা বেশি বা হিরে হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, এগুলো আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে যে কঠিন পদার্থের কাঠিন্য যত বেশি হবে তত কিন্তু তার তাপ পরিবাহিতাঙ্ক বেশি হবে। তো সেই জন্যই কিন্তু উষ্ণতা বাড়ালে কঠিন তরলের যেহেতু ঘনত্ব কমে যাচ্ছে সেটা তাপ পরিবাহিতা বেড়ে যাচ্ছে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ পরিবাহিতা সামান্য বাড়ে। এটা কিন্তু আবার উল্টো হচ্ছে। তো এটার জন্য আমাদের এখন আলোচনা করছি না, এটার জন্য আমাদের আরো অনেক কিছু জানতে হবে, তোমরা এটা পরে আলোচনা করবো। কিন্তু এটা আপাতত তুমি খেয়াল রাখবে বা তুমি নোট করে রাখবে, ঠিক আছে? এবার আমরা তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত নির্ণয় করতে যাচ্ছি, যে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত কি হবে। এবার তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা কি হবে দেখো। আগের সমীকরণ আমরা পেয়েছি কে সমান সমান কি কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা মাইনাস থিটা টু ইন্টু টি। তো এই সমীকরণ থেকে আমরা কে এর মাত্রা বের করতে পারবো। তার মানে কে এর মাত্রা মানে কি হবে, উপরে আছে কিউ ইন্টু ডি, তার মানে হচ্ছে কিউ এর মাত্রা ইন্টু ডি এর মাত্রা, এটা লিখলাম না, নির্ণয় করার সময় লিখবে বাই এ এর মাত্রা ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ উষ্ণতার মাত্রা ইন্টু টি অর্থাৎ সময়ের মাত্রা। এটাকে এভাবে ভাষায় লিখবে, আমি শুধু রাশিগুলোতে লিখে দিলাম। এবার কিউ মানে কি, তাপের মাত্রা কি আমরা জানি, তাপের মাত্রা মানে কার্যের মাত্রা বা শক্তির মাত্রা। তো কার্যের মাত্রা কত, বল ইন্টু সরণ অর্থাৎ ml2t-2, তোমরা ক্লাস 9 এ পড়েছো এটা। ডি অর্থাৎ বেদ বা দৈর্ঘ্য, এর মাত্রা কত, এল, ঠিক আছে? এবার এ মানে ক্ষেত্রফল, এর মাত্রা কত, এল স্কয়ার। থিটা ওয়ান মাইনাস থিটা টু, এর মাত্রা হচ্ছে উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা, যেটা আমরা দ্রব্যপ্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে পড়েছি। এবার অনেক বই এটাকে কে হিসাবে লিখে, তো কেউ লিখতে পারো, কিন্তু যেহেতু আমরা কে এর মাত্রা নির্ণয় করছি সেজন্য কেটা না লিখাই ভালো। তো উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা হিসেবে লিখবে। আর স্মল টি মানে সময়ের মাত্রা কত, ক্যাপিটাল টি। এবার যদি কাটাকুটি করি, এল স্কয়ার করে কেটে যাবে, কত হবে, এম এল, টিটা উপরে উঠলে কত হবে, -3, থিটাটা উপরে উঠলে -1। তো এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা বা মাত্রিয় সংকেত। তো এটা মনে রাখার চেষ্টা করো, কারণ ডাইরেক্ট অনেক সময় দেয়, আর নির্ণয় করতে দিলে তুমি পারবে। আর যদি মনে না থাকলে কোনো অসুবিধা না, কারণ তুমি পরীক্ষাতে তুমি যে মূল সমীকরণ পড়ছো কিউ ইজ ইকুয়াল টু কি বা কে ইজ ইকুয়াল টু কি, এখান থেকে তুমি সহজে বের করতে পারবে এই পদ্ধতির সাহায্যে। এবার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক। এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্ন সেখানে আছে, তাই এটা যে কোনো বাড়ি মাধ্যমিকে চলে আসতে পারে। এখন পর্যন্ত আসেনি এই প্রশ্নটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই সহজ। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি। সেরকম প্রথমে লিখবে যে তাপ পরিবাহিতাঙ্ক অর্থাৎ কে এর সিজিএস একক। তো সিজিএস একক আমরা কি পেয়েছিলাম, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস পার সেন্টিমিটার পার সেকেন্ড। এবার এটাকে এসআই তে করবো, তাহলে কি হবে, 1 ক্যালোরি মানে কত জুল, 4.2 জুল, এই জন্য ক্যালোরি বদলে লিখলাম 4.2 জুল। এবার ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন তো একই হবে, সেজন্য কে ইনভার্স লিখলাম ডিগ্রি সেলসিয়াস বদলে। এবার সেন্টিমিটার ইনভার্স, এবার 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, তো 1 সেন্টিমিটার সমান সমান কত, 1/100 মিটার ইনভার্স। তো এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে, 100 মিটার ইনভার্স। না একটু করে দেখে নিবে, ইন্টু এসটা একই থাকবে সেকেন্ড। এবার এখানে লিখে দিবে যেহেতু 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল এবং সেন্টিমিটার ইনভার্স সমান সমান 100 মিটার ইনভার্স। এবার কি করবো, 4.2 ইন্টু 100 কত হবে, 420 জুল, সাজিয়ে নেব
সেকেন্ডটা আগে লিখবো, জুল সেকেন্ড ইনভার্স ইন্টু কে ইনভার্স বা কেলভিন ইনভার্স। এবার জুল পার সেকেন্ড মানে কত? ওয়াট, তাহলে কত হয়ে যাবে? 420 ওয়াট। আচ্ছা, এখানে একটা মিটারটা মিস করে দিয়েছি, এই মিটারটা ইন্টু সেকেন্ড ইনভার্স। তো জুল পার সেকেন্ড কত? ওয়াট, ওয়াট ইন্টু মিটার ইনভার্স ইন্টু কে ইনভার্স, এখানে কে হবে এটা। সমান কি লিখতে পারি? ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্সটা কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তাহলে 420 ইন্টু তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তো এটাই হচ্ছে কিন্তু সম্পর্ক, যে তাপ পরিবাহিতাঙ্কের এইভাবে লিখবে, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক সমান 420 ইন্টু তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। এখান থেকে সম্পর্ক আসতে পারে বা এরকমও দিতে পারে, তোমাকে কোনো তাপ পরিবাহিতাঙ্কের মান বা কোনো রাশির কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান সিজিএস এ দিয়ে দিল, বললো এসআই তে কত হবে। তাহলে সিজিএস যদি দেওয়া থাকে তাহলে এসআই তে কত হবে? 420 তে গুণ করবো, তাহলে এসআই তে পেয়ে যাবো। আর তাপ পরিবাহিতাঙ্কে যদি এসআই একক দেওয়া থাকে আর সিজিএস এ বের করতে বলে, তখন কি করবো? তখন এই 420 তে ভাগ করে দেবো, তাহলে এসআই থেকে সিজিএস এ আমরা কনভার্ট করতে পারবো। সিজিএস থেকে এসআই তে কনভার্ট করতে গেলে 420 তে গুণ করবো, তখন এসআই এর একক হবে। আর যদি তাপ পরিবাহিতাঙ্কের মান এসআই তে দেওয়া থাকে, সিজিএস এ কনভার্ট করতে হয়, তখন 420 তে ভাগ করবো, একক কিসের হবে? সিজিএস এর হবে। বুঝতে পেরেছো? তো তোমাদের এইটুকু পর্যন্ত কনসেপ্ট পড়লেই হবে। আর এর পরের যে বিষয়টা আছে তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, ওটা কিন্তু আমরা ওহমের সূত্র পড়ার পর তারপরেই পড়তে পারবো। তো সেই জন্য যাদের ফার্স্ট টার্মে এটা হয় তাপটা, কিন্তু তড়িৎ চ্যাপ্টারটা হয় না বা সেকেন্ড টার্মে হয়, তাদেরও কিন্তু এই তাপীয় রোধ আর তড়িৎ রোধ থেকে ওইখান থেকে কোনো প্রশ্ন আসে না। তো সেই জন্য আমরা ওহমের সূত্র পড়ার পর এই তড়িৎ রোধ এই পোর্শনটা পড়বো, ওটা নিয়ে চিন্তার কিছু নেই, ওটা খুব ছোট্ট জিনিস, কিন্তু আমরা ওহমের সূত্র না হলে পড়তে পারবো না। কিন্তু এখনকার জন্য জাস্ট তড়িৎ রোধ কি এটা পড়ে রাখো। তড়িৎ রোধ বলছি, এখনকার জন্য শুধু তাপীয় রোধ কি এই বিষয়টা শুধু জেনে রাখো, এটা টেক্সটও পেয়ে যাবে, আমি আর লিখছি না, শুধু মুখে বলে দিচ্ছি। রোধ, এই রোধ কথাটার মানে হচ্ছে বাধা, রোধ কথাটার মানেই হচ্ছে বাধা বা রেজিস্ট্যান্স। তো তাপীয় রোধ কথার মানে হচ্ছে যে কোনো পদার্থের মধ্যে দিয়ে তাপ যেতে পারছে, কোনো পদার্থের মধ্যে দিয়ে তাপ যেতে পারছে না বা কম যাচ্ছে। তো তার মানে পদার্থের মধ্যে যেমন তাপের পরিবহন বা তাপ পরিবাহিত একটা ধর্ম আছে, তার মানে নিশ্চয়ই আরেকটা ধর্ম আছে তাপীয় রোধ, যার জন্য কোনো পদার্থের মধ্যে তাপের পরিবহনে বাধা সৃষ্টি করছে। যেমন কাঠের যেমন তাপ পরিবহন ক্ষমতা অনেক কম, তার মানে কাঠের ক্ষেত্রে কি হচ্ছে? তাপ পরিবহনের বাধাটা বেশি, অর্থাৎ তাপীয় রোধ বেশি। তো তাপীয় রোধ কাকে বলবো আমরা? যে ধর্মের জন্য কোনো পদার্থ তার মধ্য দিয়ে তাপের পরিবহনে বাধা সৃষ্টি করে বা বাধা দেয়, তাকে তাপীয় রোধ বলে। যে ধর্মের জন্য কোনো পদার্থ তার মধ্য দিয়ে তাপের পরিবহনে বাধা সৃষ্টি করে বা বাধা দেয়, সেই ধর্মকে ওই পদার্থে তাপীয় রোধ বলা হয়। তো তাপীয় রোধের রাশিমালা আমরা পরে প্রতিষ্ঠা করবো, এখন জাস্ট পড়ে রাখো। তাপীয় রোধের রাশিমালা হচ্ছে ডি বাই কে। ডি অর্থাৎ কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য বা বেধ বাই তাপ পরিবাহিতাঙ্ক ইন্টু ক্ষেত্রফল। কঠিন কোনো পদার্থের দৈর্ঘ্য বা বেধ, এটা আমরা পড়েছিলাম ডিসটেন্সটা, কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, আর এটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এটা শুধু মনে রাখো যে তাপীয় রোধ জিনিসটা কি? যে ধর্মের জন্য কোনো পদার্থ তাপ পরিবহনে বাধা দেয়, সেটাই তাপীয় রোধ। তার রাশিমালাটা কি? ডি বাই কে, তার বাংলা করলে পাবো আমরা 8। আর একটা জিনিস মনে রাখো যে তাপীয় রোধের একক কি? তাপীয় রোধের এসআই একক হচ্ছে কেলভিন পার ওয়াট। এটা কি করে আসছে? যখন আমরা ওহমের সূত্র পড়ে নিয়ে এই পোর্শনটা আবার একটু পড়বো, তখন বুঝতে পারবো। এবার তোমরা কি করবে? যাদের সবগুলো ভিডিও দেখা হয়ে গেছে তারা এবার হচ্ছে অনুশীলনীটা সলভ করবে। অনুশীলনীটা সলভ করে যেগুলো পারছো না সেগুলো আমাকে জানাবে, তারপরে আমরা নতুন চ্যাপ্টার পড়া শুরু করবো।